আসি আমরা দেখব যে হচ্ছে এস ব্লক মৌলের প্রাপ্যতা। এস ব্লক মৌলের প্রাপ্যতা। তো এস ব্লক মৌলের দ্রাব্যতাটা যখন আপনি দেখবেন যে সাপোজ মনে করেন আমি বলছি যে হাইড্রেশন এনথালপি হাইড্রেশন এনথালপি যখন বেশি হবে, হ্যাঁ, হ্যালো, বলেন। জিএসটির জন্য কি এক্সাম ব্যাচ? জিএসটির জন্য ওই একটাই এক্সাম ব্যাচ করবে, যে এটা সব ভার্সিটি কভার করবে। মানে আপনার টোটাল যে এক্সাম ব্যাচ পুরোটাই জিএসটি, মানে ওটা সব ভার্সিটি কভার করবে, শেষ। ওটা ভার্সিটি এক্সাম ব্যাচ, ঠিক আছে। দেখো, এখানে হাইড্রেশন এনথালপিটা অনেক বেশি হবে কার থেকে? ল্যাটিস এনথালপি এর থেকে। আবারও বলি, হাইড্রেশন এনথালপিটা বেশি হবে ল্যাটিস এনথালপি এর থেকে। যদি এইটা হয়, এই একটু ইয়েতে বলতো, মাইশা মনে হয় আসিস, মাইশা একটু বলতো আপু, যে হচ্ছে ক্লাস হচ্ছে। দেখো, হাইড্রেশন এনথালপিটা যখন বেশি হবে ল্যাটিস এনথালপি এর থেকে, তখনই তুমি বুঝতে পারবা এই যৌগের দ্রাব্যতাটা বেশি, সরি, এই যৌগটা তোমার হচ্ছে দ্রবীভূত হবে, ঠিক আছে। এখন দেখা যায় যে যদি তুমি কার্বনেট ক্যালসিয়াম এর, কার্বনেট এবং বাইকার্বনেট, কার্বনেট এবং বাইকার্বনেট, একটু ঠান্ডা মাথায় বুঝবা। কার্বনেট এবং বাইকার্বনেট যখন তুমি নিবা, একটু বুঝবা, যখন তুমি নিলা তখন বুঝতে হবে যে এটা আসলে কোনটা দ্রবীভূত হবে। দেখা যায় যে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হবে না। আবার দেখা যায় যে ক্যালসিয়াম বাইকার্বনেট, এইটা আবার পানিতে দ্রবীভূত হবে। আচ্ছা, আমাদের টাইম যা আছে তাই। নেক্সট উইক থেকে যদি কোনো বিপদ আপদ না হয়, নেক্সট উইক থেকে একটানা ক্লাস হবে। রেজাল্ট দিলো এই সেই, এটা মানে ছিলাম ওখানে, এই আর কি। এখন চলে আসি যে ভাইয়া কেন এটা হয়, একটু বোঝার চেষ্টা করবেন যে ভাইয়া কেন এটা হয়। দেখা যায় যে কার্বনেট এর চার্জ হচ্ছে 2-, আবার বাইকার্বনেটের চার্জ হচ্ছে, একটু বুঝবেন যে কেন এটা হচ্ছে। দেখেন, বাইকার্বনেটের চার্জ হচ্ছে আমার মাইনাস। যখন দেখতেই পাচ্ছেন যে আমার এই জায়গায় দুইটা কম্পাউন্ডের ক্যাটায়ন সেম, ক্যাটায়ন সেম, তখন আমি অ্যানায়ন নিয়ে কাজ করব। আবারও বলি, যখন দেখবেন ক্যাটায়ন সেম, দেখেন মুখস্থ করা যাবে না, তখন আমি অ্যানায়ন নিয়ে কাজ করব। তাহলে দুইটা অ্যানায়নের ক্ষেত্রে আমি বলছিলাম চার্জ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনথালপি। তাহলে দেখবেন যে চার্জ যেহেতু কম, তার মানে আপনাকে এইটুকু মনে রাখতে হবে, চার্জ ইজ প্রপোর্শনাল টু চার্জ ডেন্সিটি বা চার্জ ঘনত্ব is proportional to 1 by আকার is proportional to হচ্ছে ল্যাটিস। একটু বুঝবেন। দেখেন, আমি কিন্তু এই জায়গায় যে পোর্শনটা বলছি, এই পোর্শনটা পড়লে আপনি ল্যাটিস এনথালপিটা বুঝতে পাবেন। আবারও বলি, আপনি শুধুমাত্র এই পোর্শনটা পড়লেই আপনি ল্যাটিস এনথালপি বুঝতে পাবেন। এখন দেখেন, মাইশা একটু কমেন্ট করবা যদি বুঝতে পাও, কারণ এগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো মুখস্থ করা যাবে না। এই দুইটা আপনাকে দিল, এই দুইটা দিয়ে বললো কোনটা কেন ব্যাখ্যা করো, তাহলে দেখবা যে এর তো চার্জটা কম, এর চার্জটা কম। যদি চার্জ কম হয় ল্যাটিস এনথালপি কম হবে, তাহলে এর ল্যাটিস এনথালপি কম হবে। কি হবে ভাইয়া? ল্যাটিস এনথালপি কম হবে। হবে কিনা মাইশা একটু বলবা।
মাইশা একটু বলবা, মাইশা আছে আর দীপ্তি মনে হয় আছে। আচ্ছা, আবার দেখা যায় আকারের সাথে হাইড্রেশন এনথালপির একটা সম্পর্ক আছে। আকার ইজ প্রপোর্শনাল টু হচ্ছে হাইড্রেশন এনথালপি। দেখো এই জায়গাটাতে এর আকারটা ছোট, এখানেতে এক্সট্রা একটা মৌল আছে, এক্সট্রা একটা মৌল আছে, তার মানে এর আকারটা বড়। তার মানে এর আকারটা বড় হওয়ার কারণে, ভালো করে বুঝবা, আকারটা বড় হওয়ার কারণে, আবারও বলি, আকার বড় হবে, আকার বড়, তাই হাইড্রেশন যেহেতু সমানুপাতিক, হাইড্রেশন এনথালপি বেশি। তাহলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারবা যে কার ল্যাটিস কোনটি দ্রবীভূত হবে, কোনটি দ্রবীভূত হবে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে দেখা যায় যে বাইকার্বনেটের যে লবণটা ক্যালসিয়ামে, সেটা দ্রবীভূত হবে, ঠিক আছে, পানিতে দ্রবীভূত হবে, আর কার্বনেটের লবণটা পানিতে দ্রবীভূত হবে না। এটা কিন্তু পানিতে। ব্যাখ্যাটা লিখতে পারবা না? কথা বুঝতে পারছো? দেখো বাইকার্বনেটের লবণটার ল্যাটিস এনথালপি কম হবে, কারণ কি, এর চার্জটা কম, এই যে চার্জ কম, চার্জ যার কম চার্জ ঘনত্ব তার কম, চার্জ যার কম চার্জ ঘনত্ব তার কম, আবার ল্যাটিস এনথালপি কি অবশ্যই কম হবে। আবার আকারটা বড়, আকার বড় হইলে ল্যাটিস এনথালপি কম হবে। দ্যাটস ইট, শেষ। কথা কি বুঝাইতে পারছি? তবে একটা জিনিস মনে রাখবা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এটা একটু মনে রাখবা, ম্যাগনেসিয়ামের কার্বনেট এবং বাইকার্বনেট, কার্বনেট এবং বাইকার্বনেটের লবণগুলা লবণ পানিতে দ্রবীভূত। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, আমরা ক্যালসিয়ামেরটা করবো। এখন চলে আসি ক্যালসিয়ামের হ্যালাইড। চলে আসেন, এখন বলেন তো ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, এই তিনটার মধ্যে কোনটা দ্রবীভূত হবে বা কোনগুলা দ্রবীভূত হবে? বলেন। বেশি দেরি করবেন না, খুব বেশি পড়াবো না, বেশি দেরি করবেন না। ক্লাস রেগুলার করতে হবে, আপনি শিওর থাকেন ক্লাস রেগুলার করবেন, আপনি ছক্কা মারে দেবেন। রেগুলারিটি মেনটেন করবেন, ছক্কা মারবেন। রেগুলারিটি মেনটেন করবেন না, ধরা খাবেন। আবারও বলতেছি, রেগুলারিটি মেনটেন করবেন না, ধরা খাবেন। ঠিক আছে? কোনটা পানিতে দ্রবীভূত হবে বলো, তাড়াতাড়ি বলো, একটু বোঝার চেষ্টা করবা। এখানে সবগুলার আকারে আসে, ক্লোরিনের আকার অনেক ছোট। আচ্ছা, আকার অনেক ছোট বা কম, যেটাই বলো। যদি আকার ছোট হয়, তুমি একটু আগেই দেখছো আকার ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যাটিস এনথালপি, আকার ছোট, তাহলে সাইজ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যাটিস এনার্জি অথবা ল্যাটিস এনথালপি। তাহলে এখন বুঝো এর আকারটা অনেক ছোট, আবার এগুলার কিন্তু সকলগুলার -1, চার্জের সাথে আর কোনো সম্পর্কই নেই। এখানে চার্জ দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ সকলের চার্জ হচ্ছে আমার, সকলের চার্জ হচ্ছে আমার -1, -1, এটাও -1, এটাও -1, এটাও -1। তাহলে আমাকে সাইজ দিয়ে ব্যাখ্যা করতে হবে। তার মানে সাইজ ছোট, ল্যাটিস এনথালপি অনেক বেশি হবে। তার মানে ল্যাটিস এনথালপি, সাইজ যত ছোট হবে ল্যাটিস এনথালপি অনেক বেশি হবে। তার মানে এর ল্যাটিস এনথালপি অনেক বেশি।
তাহলে ল্যাটিস এনথালপি বেশি হলে হাইড্রেশন এনথালপি কম, হাইড্রেশন এনথালপি কম। তাহলে হাইড্রেশন এনথালপি যদি কম হয়, ঠান্ডা মাথায় বুঝো, হাইড্রেশন এনথালপি যদি কম হয় তাহলে একটু বুঝবা, হাইড্রেশন এনথালপি যদি কম হয় তাহলে এটা পানিতে দ্রবীভূত হবে না। পানিতে অদ্রবণীয়। কিন্তু এই দুইটা দেখবা, এই যে ক্যালসিয়াম বলো আর ব্রোমিন বলো, এই দুইটার আকারটাও বড়, আকার বড় হইলে ল্যাটিস এনথালপি কি হয়ে যায়, কমে যায়। আবার আকার বড় হইলে হাইড্রেশন এনথালপি বেড়ে যায়। তাহলে হাইড্রেশন এনথালপি যদি বেড়ে যায়, তাই মানে এই দুইটা কি বলো দেখি, অবশ্যই পানিতে দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হবে। তাহলে পানিতে দ্রবীভূত কি, এর আকারটার কারণে। মনে রাখবা, ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ামের বেশিরভাগ লবণগুলা পানিতে দ্রবণীয়, ম্যাগনেসিয়ামের হ্যালাইড পানিতে দ্রবণীয়। তোমাদের মনে হয় রেগুলার ক্লাস করার পক্ষে ছিল তোমরা নাকি, রেগুলার ক্লাস করার পক্ষে ছিল সবাই? কারণ আমাকে শেষ করতে হবে আর একটু টানতেও হবে, কারণ আমি সেকেন্ড সেকেন্ড পেপার ব্যাচ না হবো। তাই ক্লিয়ার হয়েছে এটা? চলে আসি গ্রুপ ওয়ানের ক্ষেত্রে, আমরা চলে আসি। গ্রুপ ওয়ানের ক্ষেত্রে এখানে মনে হয় তিনজন আছো, একটু রেসপন্স করবা। চার্জ কত গ্রুপ ওয়ানের ক্ষেত্রে, চার্জ কত বলো? চার্জ কত? তাড়াতাড়ি বলো, দেরি করবো না, আমি খুব বেশি দেরি করবো না, বললাম তো খুব বেশি একদমই দেরি করবো না। +1, গুড, ভেরি গুড, +1। আবার দেখো সাইজটা কি, এদের সাইজ গুলা কি, এদের সাইজ গুলা কি, বড় না ছোট? কারণ বাম থেকে ডানে গেলে সাইজ গুলা বাড়ে। গ্রুপ ওয়ানে সাইজ কি, বড় না ছোট? ডান পাশের গুলা বড় না ছোট? সাইজ গুলা অবশ্যই দেখবা বড়, ঠান্ডা মাথায় বুঝবা। সাইজ গুলা হচ্ছে বিগ সাইজ, সাইজ গুলা দেখবা বিগ সাইজ, ভেরি গুড, বিগ সাইজ। তাহলে আমরা যদি ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি আমরা জানি, 1 ল্যাটিস এনথালপি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে সাইজ, ইজ প্রপোর্শনাল টু হচ্ছে তোমার চার্জ। আমার আজকে আমার লাইভটা দেখছিলি কেউ? আমার লাইভটা দেখছিলি কেউ? তাহলে দেখো একটু বোঝার চেষ্টা করবা, এই যে সাইজ গুলা আছে, তার মানে এখানে চার্জ কম। যদি চার্জ কম হয় তার মানে এদের ল্যাটিস এনথালপি কম। আবার সাইজ বড়, সাইজ বড় হইলেও ল্যাটিস এনথালপি কম হবে, সাইজ বড় হইলে ল্যাটিস এনথালপি কম হবে। ওই ছেলেটা খুব কষ্ট করছে রে, খুবই কষ্ট করছে, কি বলবো, ও যে পরিমাণ কষ্ট করছে আমি তোকে বলে বুঝাইতে পারবো না। তাহলে ল্যাটিস এনথালপি কম হবে, চার্জ কম, ল্যাটিস এনথালপি কম, সাইজ বড়, ল্যাটিস এনথালপি কম। তাহলে দেখো ল্যাটিস এনথালপি অনেক কম হয়েছে, খুবই ভালো কথা, ল্যাটিস এনথালপি কম হয়েছে। এখন ল্যাটিস এনথালপি যদি কম হয়ে থাকে, ভালো করে বুঝবা, তার মানে হাইড্রেশন এনথালপি বেশি, ল্যাটিস এনথালপি কম মানে হাইড্রেশন এনথালপি বেশি। ঠিক আছে, হাইড্রেশন এনথালপি বেশি।
কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এইখানকার গ্রুপ 1 এর গুলা, গ্রুপ 1 লেখো। যৌগগুলো কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম, কয়েকটা ব্যতিক্রম আছে। কি কি ব্যতিক্রম আছে লেখো। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, Na2H2SB2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। আরেকটা হচ্ছে পটাশিয়াম কোবাল্টি নাইট্রাইট, K3CONO26, এটা K3CONO26, বুঝতে পারছো? দেখো এই দুইটা বাদ দিয়ে সবগুলাই কথা বুঝতে পারছো? কথা বুঝছো? দেখো বেশি দেরি করবো না, আবার কালকে একটা জায়গায় যেতে হবে। আর 10-15 মিনিট পড়াবো, বেশি পড়াবো না। কি রে ভাই, ফেসবুক এরকম ঝামেলা করতেছে কেন? তোমাদের লাইভটাই আসে না? এখন চলে আসি গ্রুপ 1 এর এই দুইটা বাদ দিয়ে। এটার নাম পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম কোবাল্টি নাইট্রাইট। লিখে নিও, পটাশিয়াম কোবাল্টি নাইট্রাইট। আচ্ছা, এই গেল আমার হচ্ছে এস ব্লক টোটালি। পি ব্লকটা আমি খুব বেশি শুরু করব না, আমি বললাম তো যে আমি আর 10 মিনিটও ক্লাস নিব না। পি ব্লক চলে আসি। পি ব্লকের ক্ষেত্রে তোমার দুইটা জিনিস মনে রাখবা। পি ব্লকের মোট মৌলটা মনে রাখতে হবে। মোট মৌল কত? 36। পি ব্লকে বেশিরভাগ অধাতু পাওয়া যাবে, প্লাস উপধাতু পাওয়া যাবে। গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত সকল মৌলগুলাই হচ্ছে পি ব্লক মৌল। গ্রুপ আবারও বলি, 13 থেকে 18 পর্যন্ত সকল মৌলরা পি ব্লক মৌল। আমরা পড়ব 13, 14, 15, 16, 17, 18, এই 18 নাম্বার গ্রুপটা পর্যন্ত আমরা পড়বো। 18 নাম্বার গ্রুপে আমরা ক্যাথরেট টাইপের কিছু যৌগ দেখব। গ্রুপ 13, 14, 15, 16 গ্রুপগুলো তো দেখতেই হবে। আবারও বলি, 13, 14, 15, 16 প্রত্যেকটা গ্রুপই দেখতে হবে। 13 গ্রুপের নাম পড়তে হবে, 14 গ্রুপের নাম, 15 নাম্বার, 16, 17, 18। এখন দেখো 13 নাম্বার গ্রুপের প্রথম মৌলটা কি? 13 নাম্বার গ্রুপের প্রথম মৌলটা হচ্ছে তোমার বোরন। তাহলে বোরন যে গ্রুপ, এটার নাম এই বোরন অনুসারে হবে, তার মানে এটার নাম হবে বোরন গ্রুপ। এটা কার্বনের নাম অনুসারে হবে কার্বন গ্রুপ। 15 কে বলা হয় নিক্টোজেন্স, 16 কে বলবো আমরা চ্যালকোজেন্স, 17 কে বলবো আমরা হ্যালোজেন, 18 কে বলবো আমরা নিষ্ক্রিয় গ্যাস। তো এই প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা বিষয় আলোচনা করব আমরা। এখানে দেখা যায় যে কোনটা আলোচনার বাহিরে আসবে বা কোনটা আলোচনার কি আসবে, প্রত্যেকটা বিষয়ের আমরা কি কি পড়বো টপিকসের আমি একটু বলে রাখবো। আমরা পড়বো হচ্ছে তোমার জেনারেল প্রপার্টিজ,
আমরা পড়বো হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, আমরা জেনারেল প্রপার্টিজ পড়বো, আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়বো, আমরা পড়বো হচ্ছে বহুরূপতা, আমরা পড়বো হচ্ছে ওর বা আকরিক সম্পর্কে পড়বো। এই কয়েকটা জিনিস আমরা কিছু কিছু মৌলের স্ট্রাকচার সম্পর্কে পড়বো। তাহলে এই কয়েকটা জিনিস আমরা স্ট্রাকচারটা একটু দাগায় দিলাম, কারণ স্ট্রাকচারটা আমাদেরকে ইম্পর্টেন্স দিয়ে